সকালে ঘুম থেকে উঠে গা পা ব্যথা, দুপুরে হাত পা ব্যথা, রাতে কোমর টান, আর অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, রক্তের পরীক্ষা, এক্স-রে, এমআরআই, সব রিপোর্ট ঠিক আছে, কিছুতেই কিছু ধরা পড়ছে না। আপনিও কি এমন পরিস্থিতির মধ্যে আছেন? বা অনেক সময় রোগ ধরা পড়ছে না কিন্তু ব্যথাও কমছে না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর এই ব্যথা কিন্তু সত্যি। আপনি কিন্তু নিজের মন থেকেই ব্যথা তৈরি করছেন না। বাড়ির লোকও অনেক সময় বলে থাকবে, "ধুর! তোমার যত সব ব্যথা তোমার নেই, কোনো কিছুতে রিপোর্ট ধরা পড়ছে না।" এই শুনতে, শুনতে আপনি ক্লান্ত। কিন্তু ব্যথা কিন্তু আপনার সত্যিই আছে। তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, পুরো দেখবেন। এই রোগের আরেক নাম হলো ফাইব্রোমায়ালজিয়া। এটা এমন একটা রোগ যেটা এখনো বহু মানুষ বোঝেন না। এমনকি অনেক ডাক্তারবাবুরাও ক্লিনিক্যালি পরীক্ষা না করে বা টেস্ট করে যখন কিছু ধরা পড়ে না, তখন ভাবেন যে এটা কি হয়েছে? তো এটা কিন্তু ফাইব্রোমায়ালজিয়া। তো আজকে আসুন এই ভিডিওটা দেখে নিই আর জেনে নেন ফাইব্রোমায়ালজিয়া কিভাবে হয়, কিভাবে এই ব্যথা চেনা যায়, আর কিভাবে এর নিরাময় করবেন বা কিভাবে ট্রিটমেন্ট করা সম্ভব। তাই সাথে থাকুন। ফাইব্রোমায়ালজিয়া এমন এক ধরনের রোগ যেখানে ক্রনিক পেন হয়, মানে অনেক দিন ধরে ব্যথা। এমন একটা ব্যাধি যেখানে সারা শরীরে ব্যথা হয় কিন্তু হাড় বা জয়েন্টে কোনো বড় রোগ ধরা পড়ে না। আর সব টেস্টের রিপোর্ট ইউজুয়ালি নেগেটিভ আসে। আর এটা মেইনলি হয় নার্ভের সেনসিটিভিটির জন্য। সহজ কথায় শরীরের যে স্নায়ুগুলো সেগুলো ব্যথার সংকেতটাকে বেশিভাবে অনুধাবন করে বা ব্যথার সংকেতটা বাড়িয়ে তোলে। তখন একটা ছোট্ট চাপও আমাদের কাছে অনেক বেশি বড় ব্যথা বলে মনে হয়। এই রোগটা সাধারণত দেখা যায় ৩০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের মধ্যে। তবে হ্যাঁ, পুরুষদের মধ্যেও এই রোগ কিন্তু হতে পারে। এই রোগের লক্ষণগুলো কিন্তু একটু অন্যরকম। তাই চট করে অনেক সময় বোঝা যায় না। যেমন গা, পিঠ, ঘাড় বা কোমরে ব্যথা হয়, অবিরাম ব্যথা। ঘুম ঠিকঠাক হয় না। ঘুম থেকে ওঠার পর সকালবেলা উঠে আরো বেশি ঘাড়ে বা পিঠে ব্যথা হয়। ক্লান্তি লাগে সাথে, মাথা ঝিমঝিম করা বা মনে রাখতে অনেক সময় সমস্যা হয়। আর ছোট চাপেই মাঝে, মাঝে বিভিন্ন জায়গাতে ব্যথা হয়, যাকে বলে টেন্ডার পয়েন্ট। অনেকে আবার বলেন যে, "নাহ, কিছুই ভালো লাগছে না।" কারণ দীর্ঘদিন ধরে ব্যথা থাকলে আর রোগ ধরা না পড়লে, ব্যথা না কমলে অনেক সময় হতাশাও আসে। আর তাছাড়াও এর সাথে রেয়ারলি মাঝে, মাঝে কিছু পেটের সমস্যাজনিত কারণ এইসবও দেখা দেয়। এই সবই কিন্তু ফাইব্রোমায়ালজিয়া থেকে হতে পারে। এবার জানবো এই এতগুলো উপসর্গ থাকলেও রিপোর্ট কিভাবে ঠিক আসে? চলুন জানি ফাইব্রোমায়ালজিয়ার আসল রহস্য কোথায় লুকিয়ে আছে। এই রোগে রক্ত পরীক্ষা, এক্স-রে, এমআরআই কিছুতেই ধরা পড়ে না। কারণ এটা হলো স্নায়ুর সংবেদনশীলতার জনিত সমস্যা। তাই ডাক্তার, রোগী এদের মধ্যে ভালো রকম কমিউনিকেশন দরকার। যে ভালো করে বসে হিস্ট্রি শোনা বা কোথায়, কোথায় ব্যথা আছে এইগুলো দেখা, কতগুলো টেন্ডার পয়েন্ট বা ব্যথাজনিত জায়গা আছে সেগুলো দেখা। সেইগুলো দেখার পর কিছু আন্তর্জাতিক স্কেল আছে বা ক্লিনিক্যাল মানদণ্ড আছে সেটা ব্যবহার করে এই রোগ শনাক্ত করা হয়। মানে এমন কোনো ফিক্সড বা স্পেসিফিক টেস্ট নেই যে এই টেস্ট করলে এই রোগ ধরা যাবে। এই টেস্ট এক্সক্লুশন করে মানে বিভিন্ন টেস্ট করিয়ে দেখা গেল সব টেস্ট নেগেটিভ আসছে, তখন যে আন্তর্জাতিক মানদণ্ড বা ক্লিনিক্যাল এরকম পয়েন্ট করে বা স্কোরিং করে তখন দেখা হয় ফাইব্রোমায়ালজিয়া বলে এই রোগটা আছে কি নেই। এই ফাইব্রোমায়ালজিয়া রোগের যে আসল কি কারণ সেটা এখনো কিন্তু পুরোপুরি জানা যায়নি। তবে কিছু ট্রিগার আছে মানে অ্যাসোসিয়েশন আছে। এই জিনিসগুলো থাকলে ফাইব্রোমায়ালজিয়া হওয়ার চান্স বেড়ে যায়। যেমন বড় কোনো স্ট্রেস বা ট্রমা, আগের কোনো বড় রোগ বা ইনফেকশনের ইতিহাস, বা পরিবারে যদি এরকম কারোর রোগ থাকে তাহলে ঝুঁকি বেশি। তাছাড়াও ঘুমের সমস্যা, মানসিক চাপ, বিষণ্ণতা বা এই টাইপের শারীরিক স্ট্রেস এইগুলোর থেকেও কিন্তু লং টার্মে ফাইব্রোমায়ালজিয়া ডেভেলপ করতে পারে। তবে আপনি আপনার পরিবারের কেউ দিনের পর দিন যদি এই ব্যথায় ভোগেন, তাহলে এই পরের অংশটা আপনার জন্য। কারণ এবার আমি বলতে চলেছি কিভাবে এই রোগের চিকিৎসা করা যায়। আর কি, কি জিনিস করতে একদম বারণ। ফাইব্রোমায়ালজিয়ার একদম এরকম কোনো নেই ব্যাপার যে একদম পুরো নিরাময় হয়ে গেল। তবে ঠিক চিকিৎসা আর লাইফস্টাইল বদলে দিলে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়। ওষুধ অনেক রকমই আছে।
সেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যায় না। ডুলক্সিটিন, অ্যামিট্রিপটিলিন এরকম নানা রকম ওষুধ আছে। তবে সেইগুলো কখন খেতে হয় না খেতে হয় সেই বিষয়ে বিশদে যাব না। কারণ এই অনলাইন প্ল্যাটফর্ম কখনো ওষুধ নির্ধারণ করার জন্য সঠিক নয়। তাই ডাক্তারের পরামর্শ নেবেন। আর তাছাড়াও ব্যায়াম আছে নানা রকম, যেসব জায়গায় পেশি টাইট হয় তার স্ট্রেচিং, তারপর রেগুলার হাঁটা, যোগা এইসব জিনিস ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। আর লাইফস্টাইল পরিবর্তন মানে প্রতিদিন একই সময়ে বা নির্দিষ্ট রুটিন মেনে খাবার, ঘুম এগুলো দরকার। তারপর আজকালকার যুগে ফোন বা কম্পিউটারের স্ক্রিন টাইম অনেকটাই বেশি থাকে সবার। সেগুলো একটু কম দেখা। ঘুমের অ্যাটলিস্ট ১ থেকে ২ ঘন্টা আগে ফোন বা টিভি না দেখা। তারপর দিনে ১ বার বা ২ বার কিছু সময় ধরে ডিপ ব্রিথিং মানে গভীর শ্বাস নেওয়া বা মেডিটেশন বা ধ্যান এগুলো করা। এগুলো করলে অনেকটা ফাইব্রোমায়ালজিয়ার যে সিম্পটম সেগুলো কমতে পারে। আর কি করলে বেড়ে যেতে পারে? ধরুন আপনি সারাদিন ধরে শুয়ে আছেন, বসে আছেন, নিজেকে সবসময় অসুস্থ ভাবছেন বা সম্পূর্ণ ওষুধের উপর নির্ভর হয়ে আছেন অথচ ব্যায়াম-ট্যায়াম কিছুই করছেন না, তখন এই সিম্পটম গুলো বেড়ে যেতে পারে। এবার আসি, হয়তো আপনি নিজের থেকে অনেক রিপোর্ট করিয়েছেন, কিন্তু কখন ডাক্তারবাবুর কাছে যাবেন? সেটা হলো যদি সবসময় গা ব্যথা থাকে, ঘুম ধরুন অনেকদিন ধরে ভালো হচ্ছে না, তাছাড়াও সাথে যদি হতাশা বা শারীরিক চাপ, মানসিক চাপ এগুলো যদি আসে, সেইগুলো যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন। আর যদি রিপোর্ট সব ঠিক আসে তাহলে হতে পারে ফাইব্রোমায়ালজিয়া আপনার। দেরি না করে অবশ্যই পেইন আর রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট এর পরামর্শ নেবেন। ফাইব্রোমায়ালজিয়া হলে অনেক সময় বাড়ির লোকেদের কাছ থেকে শুনতে হয়, "হ্যাঁ, তোমার রোগ এটা কল্পনায়।" কিন্তু এটা কোনো কল্পনাজনিত রোগ নয়। এটা সত্যিকারের একটা রোগ। আর আপনি একা নন। এরকম রোগে অনেকেই ভুগছেন। আর এই ভিডিওটা আপনার যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মনে রাখবেন যে লাইক করলে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে যাদের অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখা দরকার। এই রোগটা সম্পর্কে যারা জানেন না তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন মেড ইজি ফর ইউ চ্যানেলে। আর আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস। দেখা হবে আবার পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।